হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ে জীবিকা ও সম্পদ অধ্যায় থেকে যে 3টে চ্যাপ্টার বাকি আছে, অর্থাৎ নানান জেলার নানা নাচ, সেকালের ছবি এবং নানা ছবির কথা, এই 3টি চ্যাপ্টার তোমাদেরকে আজকে পড়িয়ে দেবো এবং এই জীবিকা ও সম্পদ অধ্যায়টা আজকে শেষ হয়ে যাবে। তো চলো দেখে নিই কী আছে। এখন নানা জেলার নানা নাচ। স্কুল থেকে দল বেঁধে সবাই গেল মেলা দেখতে। মেলার মাঠে একটি খোলা জায়গায় গোল করে ভিড় জমেছে। মেলার মধ্যে জায়গায় জায়গায় ভিড় হয়, সেরকমই একটা বলছে মেলার মাঠে একটি খোলা জায়গায় গোল করে ভিড় জমেছে, আর শোনা যাচ্ছে বাজনার জোর আওয়াজ। এগোতেই দেখা গেল সেখানে মুখোশ পরে একদল নাচছে। তাহলে সেখানে ওই ভিড় জমা জায়গাটাই এগোতেই দেখা গেল কিনা মুখোশ পরে একদল লোক নাচছে, লম্ফঝম্প করে সবাই নাচছে। সবাই কি না লাফিয়ে লাফিয়ে নাচছে। দিদিমণি বলছে, জানো এই নাচটা কি নাচ? একে বলা হয় ছৌ নাচ। কি নাচ বলা হয়? ছৌ নাচ। অর্থাৎ মুখোশ পরে একদল কি করে লম্ফঝম্প করে নাচে, এগুলোকে বলা হয় কি ছৌ নাচ। তোমরা নিশ্চয়ই দেখেছো ছৌ নাচ কিভাবে মুখোশ পরে যারা, তাদেরকে কেমন দেখতে লাগে ছবিতে। পরদিন ক্লাসে বসে সেই নাচ দিয়ে শুরু হলো কথা। দিদিমণি বলছে, বাংলার আর কোনো নাচের কথা জানো তোমরা কেউ? বলছে, বাংলায় যে আর যে সমস্ত নাচ হয় সেই নাচগুলোর কথা কি কেউ তোমরা জানো? তখন শঙ্কু বলছে, দেখো আমি তো পৌষ মেলায় দেখেছিলাম বাউলরা গান গাইতে গাইতে নাচছে। তাহলে কোথায় দেখেছিল? পৌষ মেলায় শঙ্কু দেখেছিল যে বাউলরা গান গাইতে গাইতে নাচছে। দিদিমণি তখন বলছে, ঠিক, যদিও সব বাউলের নাচ একরকম নয়, তবুও বাউল গানের সঙ্গে নাচেরও কিছু নির্দিষ্ট মুদ্রা, ভঙ্গি ও পা চালানোর রীতি আছে, যদিও আজকাল সেগুলো অনেকেই আবার করে না। কি বলছে, সব বাউল গানে যে নাচ একই রকম হবে তা না, এক একটা নাচের এক এক রকমের ভঙ্গি আছে, মুদ্রা আছে, বা নিয়ম আছে, বা পা চালানোর রীতিও আছে। মাধবী উত্তরবঙ্গের চা বাগান ঘুরতে গিয়ে দেখেছিল আদিবাসী শ্রমিকদের নাচ। আর মাধবী উত্তরবঙ্গে আমাদের জানি আসাম, দার্জিলিং এগুলোতে চা বাগান আছে, সেই চা বাগানে ঘুরতে গিয়ে সেখানে কাদের নাচ দেখেছিল? আদিবাসী শ্রমিকদের। তা শুনে দিদি বললেন, উত্তরবঙ্গে মেচ রাভাদের অসাধারণ সব নাচ আছে। তাহলে উত্তরবঙ্গে কাদের নাচ আছে? মেচ আর রাভাদের। বিদ্যাধরের আদিবাড়ি পুরুলিয়ায়। বিদ্যাধর বলে একজন ছাত্র আছে, তার আদিবাড়ি কোথায়? পুরুলিয়ায়। সেখানে বছরে 2বার করে যায় এখনো। তাহলে বিদ্যাধর পুরুলিয়াতে 2বার করে এখনো যায়। বিদ্যাধর বলছে ঝুমুর নাচের কথা। আদিবাসী মেয়েরা, সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে নাচ করে। সেই নাচের রয়েছে এক বিশেষ নমুনা। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, দেখো এখানে বেশিরভাগ সব শর্ট কোশ্চেন আমি আজকে মুখে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তাহলে যদি বলে ঝুমুর নাচ কি, ঝুমুর নাচ হলো আদিবাসী মেয়েরা, সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে যে নাচ করে তাকে বলছে কি না ঝুমুর নাচ। এবং এটা কোথায় দেখা যায়? পুরুলিয়ায়। আর উত্তরবঙ্গে কোন নাচ দেখা যায়? উত্তরবঙ্গের নাচ দেখা যায় হচ্ছে মেচ আর রাভাদের নাচ। আর পৌষ মেলায় বাউল নাচ। এবার দেখো দিদিমণি বলছে, এই শুধু পুরুলিয়া নয়, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মানে পুরো রাঢ়বঙ্গ জুড়ে এই নাচের প্রচলন রয়েছে। অর্থাৎ কোন নাচ? ঝুমুর নাচ। তাহলে ঝুমুর নাচ কিন্তু শুধু পুরুলিয়ায় দেখা যায় না, কোথায় কোথায় দেখা যায়? বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, অর্থাৎ টোটাল রাঢ়বঙ্গ জুড়ে এই নাচের প্রচলন রয়েছে। এবার দেখো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, রাঢ়বঙ্গ তাহলে কোন কোন জেলাকে বলছে? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া আর মেদিনীপুর, এই 4টি জেলাকে একসাথে বলছে কি না রাঢ়বঙ্গ। বোঝা গেল তো? এইগুলো হচ্ছে প্রশ্ন আসবে। মহেশ বলছে, আমি মালদায় মামার বাড়িতে গম্ভীরা পালা দেখেছি, ওই পালাতেও লোকে নাচে। আসলে লোকসঙ্গীত বা বিভিন্ন লোকপালায় নাচটা এমনি জুড়ে যায় গান বাজনার সঙ্গে। গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয়। তাহলে মালদায় আবার কোন নাচ দেখা যায়? গম্ভীরা নাচ দেখা যায়। দেখো এবার বলছে, তোমাদের জানা পড়া নানা গল্প নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো, তারপর নিচে লিখে ফেলো। বলছে তোমাদের মধ্যে বিভিন্ন যে সমস্ত তোমরা নিজেরা গল্প শুনেছো বা গল্প জানো সেগুলো নিয়ে নিচে আলোচনা করো। বলছে তোমার জানা গল্প, কোন গল্পের নাম লিখতে বলছে, সেখান থেকে তুমি কি শিখেছো। যেমন ধরো রাখাল বালকের গল্প। রাখাল বালকের গল্প থেকে রাখাল বালক আর বাঘের গল্প থেকে আমরা আগে পড়লাম কি শিখেছি না মিথ্যে কথা বলা উচিত নয়, তাই না? তারপরে একটা জানি কি তৃষ্ণার্ত কাকের গল্প। তৃষ্ণার্ত কাকে আমরা কি জেনেছি যে সে তৃষ্ণার্ত কাকটা কি কলসির তো একদম নিচে জল ছিল, সেখানে সে পাথর ফেলে 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 জলটা যখন উপরে উঠে আসলো তখন সে সেই জলটা পান করলো। অর্থাৎ কিনা বুদ্ধি থাকলে উপায় হয়, তাই না? এরকম বিভিন্ন ধরনের গল্প তোমরা যেগুলো জানো সেগুলো লিখবে, লিখে গল্প থেকে কি শিখতে পেয়েছো সেটা এই ছকে লিখবে। এবার দেখো এখানে বলছি কি লোকগানের প্রথম লাইন।
কি উপলক্ষে গাওয়া হয়, গানটি কোথায় শুনেছো? বিভিন্ন লোকগান আমরা যেমন কি এই বইয়ে পড়েছি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এরকম। এটা কি উপলক্ষে গাওয়া হয়? এটা হচ্ছে নিশ্চয়ই বাউল গান, যেখানে হয় বাউল গানের আসর বসে সেখানে গাওয়া হয়, তাই না? গানটি কোথায় শুনেছো, কোন, তোমরা তো বিভিন্ন জায়গায় বেড়াতে গেছো, সেখানে কোথায় গানটি শুনেছো সেগুলো তোমরা এখানে লিখবে। বিভিন্ন গান, বাউল গান আছে, সেইগুলো তোমরা কোথায় কোথায় গেছো সেখানে গিয়ে কি উপলক্ষে ওখানে গাওয়া হয়েছে সেগুলো তোমরা এগুলো বাড়িতে নিজেরা করবে। আর দেখো বলছে তোমার অঞ্চলে বিভিন্ন উৎসবে মেলায় কি ধরনের নাচ লেখা, উৎসবের নাম বা মেলার নাম এবং সেখানে কি নাচ দেখেছো সেটা এখানে লিখবে। এরপরে দেখো নেক্সট বলছে সেকালের ছবি। কি বলছে, পরদিন ক্লাসে সুমি জিজ্ঞেস করলো, দাদু বলছিলেন আগে মানুষ দেয়ালে নাকি ছবি আঁকতো। তাহলে আগেকার মানুষ কোথায় ছবি আঁকতো? দেয়ালে। আচ্ছা দিদি, মানুষ কবে থেকে ছবি আঁকতে শিখলো? সুমি তখন দিদিমণিকে জিজ্ঞাসা করছে যে মানুষ কবে থেকে ছবি আঁকতে শিখলো। তখন দিদিমণি বললেন, বহু বছর আগে আদি মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে, ছাদে নানান ছবি আঁকতো। কাঠকয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। তখন দিদিমণি তাহলে কি বললো, বহু বছর আগে মানুষ পাহাড়ের গুহার দেওয়ালে ছবি আঁকতো। পাহাড়ের গুহা থাকতো, সেই গুহার দেওয়ালগুলোতে ছবি আঁকতো আদিম মানুষরা। কি করে আঁকতো না, কাঠকয়লার কালি দিয়ে আর জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে তারা কিন্তু ছবি আঁকতো। আগেকার দিনে কিন্তু এই যে আমাদের এখনকার মতন পেন্সিল, রাবার, এত রকমের রং কিন্তু কিছু ছিল না। তাহলে এটা আসতে পারে যে আদিমকালে মানুষ কিভাবে ছবি আঁকতো। তখন তোমরা লিখবে যে পাহাড়ের গুহার দেওয়ালে, ছাদে নানান ছবি আঁকতো, এবং সেগুলো কি দিয়ে আঁকতো না, কাঠকয়লার কালি আর জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে। জামান জিজ্ঞাসা করলো, দিদি সে সময় মানুষ কিসের ছবি আঁকতো? এবার বলতে ওরা কিসের ছবি আঁকতো? তখন দিদিমণি বললেন, দেখো তোমাদের মতোই গাছপালা, প্রকৃতি বা মানুষের ছবি আঁকতো। সেই সঙ্গে কি করতো, জন্তু জানোয়ারদের ছবি, মানুষের শিকার করার ছবি আঁকতো, যাতে তারা পরে ভালোভাবে শিকার করতে পারে। তাই গুহার দেয়ালে বাইসন, বলগা হরিণ, ভালুক এরকম নানান জীবজন্তুর ছবি দেখতে পাওয়া যায়। তাহলে ওরা কিন্তু এই এখনকার মতন আমরা যে গাছপালা বা প্রকৃতি বা সিনারির ছবি আঁকি সেই রকমই আঁকতো। এর সাথেও আরও কি আঁকতো না, জন্তু জানোয়ারদের ছবি আঁকতো, মানুষের শিকার করার ছবি আঁকতো। ওরা সবাই শিকারই ছিল, সবসময় শিকার করতো, সেই জন্য ওরা কী করতো, শিকার করার ছবি আঁকতো, যাতে ওই শিকার করার ছবিটা দেখে ওরা ভালোভাবে আরও কিনা শিকার করতে পারে। রতন বলল, দিদি গুহার ভেতরে তো খুব অন্ধকার, তারা তাহলে কিভাবে ছবি আঁকতে পারে? বলতে গুহার ভেতর সত্যি তো, তাই তো অন্ধকার, তাহলে সেখানে তারা কিভাবে অন্ধকারের মধ্যে ছবি আঁকতো? দেখো বলছে গুহার ভেতরে ওরা কাঠ খড়কুটো দিয়ে আগুন জ্বালাতো, পরে জন্তু জানোয়ারদের চর্বি জ্বালিয়ে গুহাটাকে আবার কী করতো, আলোকিত করতো। তাহলে ওরা কী করতো, ওদের কাছে তো তখন কি কারেন্ট ছিল না, লাইট ছিল, এত ধরনের লাইট টাইট কিছুই ছিল না, তখন তারা কী করতো, খড়কুটো কাঠ এগুলো দিয়ে আগুন জ্বালাতো। আর কী করতো না, জন্তু জানোয়াররা যে শিকার করতো তাদের কী করতো, চর্বিগুলো জ্বালিয়ে গুহাকে আলোকিত করতো। চর্বিটা হচ্ছে তেল জাতীয়, ধরো সেটাকে জ্বালিয়ে তখন গুহায় আলো হতো। তবে আদিম মানুষরা শুধু গুহায় ছবি আঁকতো না, উট পাখির ডিমের খোলাতেও নানান আঁকিবুকির কাজ করতো। উট পাখির যে বড় বড় ডিম হয়, অর্থাৎ আমরা যে ডিম খাই সেই ডিমের থেকেও কিন্তু বড়, ওই অত ছোট ছোট না, ওই ডিমগুলোতে আঁকিবুকির কাজ করতো। তবে তাদের সেই সময়ের ছবি আজও রয়ে গেছে। আদিম যুগের অনেক পরেও মানুষ গুহার দেওয়ালে ছবি এঁকেছিল। আমাদের দেশের অজন্তা গুহার দেওয়ালে অনেক ছবি পাওয়া যায়। তাহলে আমাদের দেশে কোন গুহার দেওয়ালে ছবি পাওয়া যায়? অজন্তা গুহার দেওয়ালে। সেই সমস্ত ছবিতে সাধারণ মানুষের রোজকার জীবনে নানান ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। মানুষ রোজকার জীবনে কি করছে, কি কাজ করছে, সেইগুলো ছবির আকারে সেই অজন্তা গুহার দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা আছে। এবার দেখো এখানে বলছে নানান ছবির কথা, নানান ছবির কথা, এই যে বিভিন্ন রকমের ছবি দিয়েছে। দেখো এবার বলছে কি, সে সময় মানুষ শুধু শিকার ধরার জন্য ছবি আঁকতো না, ওই যে ওখানে বললো না যে শিকারী ছবি থাকতো, সেটা দেখে আরও মানে কি বলতো, উৎসাহ পেয়ে তারা আরও শিকার করতো। কিন্তু তাই বলছে যে সেই সময় মানুষ শুধু শিকার ধরার ছবি আঁকতো না, ভালো লাগা থেকেও ছবি আঁকতো। মানুষ মাটির পাত্র বানাতে শিখলো, পরে সেগুলোকে কী করলো, ঘষে পালিশ করে চকচকে করতে শিখলো। তারপর তার গায়ে নানান ধরনের নকশা, কারুকাজ ফুটিয়ে তুললো। কী করলো, শুধু গুহার দেওয়ালে বা ছাদে যে ছবি আঁকতো তা না, তারা কী করতো, যে মাটির যে পাত্রগুলো বানাতো সেগুলোকে প্রথমে বানিয়ে তারপরে সেগুলোকে শুকিয়ে ঘষে পালিশ করে চকচক করতো, এবং তার ওপরে বিভিন্ন ধরনের নকশা বা কারুকার্য করতো। তোমরা একটা মাটির ঘর জোগাড় করবে, তার গায়ে তোমাদের মনের মতো করে নকশা বা ছবি আঁকবে। আমরা আমাদের নানান উৎসবে রং বেরঙের কিন্তু আলপনা দিই। মাটির বাড়ির দেয়ালে নানান রঙের আলপনা বা নকশা দিয়েও সাজানো হয়। তাহলে কি বলতে চাইছে ম্যাম বা দিদিমণি বলছে যে মানুষ বিভিন্ন মানে মাটির জিনিস বানাতো, তার গায়ে বিভিন্ন ধরনের নকশা বা ছবি আঁকতো। আর এখন দেখবা বিভিন্ন আদিবাসী মানুষরাও তাদের কি করে, গ্রামে তাদের যে ঘরের মাটির দেওয়াল আছে সেখানে বিভিন্ন ধরনের রং দিয়ে আলপনা বা নকশা
করে সেগুলোও কিন্তু একটা শিল্প বা আর্ট। দেখো এখানে বলছে তোমরা ছবি আঁকার সময় কি করো তা মনে করে নিচে লেখো। ছবি কি ধরনের ছবি আঁকতে বেশি পছন্দ করো লিখবে, তোমার পছন্দের রং কী কী লিখবে, ছবি আঁকতে কী কী জিনিস ব্যবহার করো সেগুলো লিখবে। এবার বলছে বাড়িতে বা স্কুলে তোমরা কোন কোন উৎসবে আলপনা দিতে শেখো, নিজে পছন্দ মতো আলপনা করো। তাহলে বিভিন্ন ধরনের আলপনা তোমাদেরকে নিজেদের আঁকতে বলছে। তাহলে এখানে এই অধ্যায়টা অর্থাৎ জীবিকা ও সম্পদ, এই অধ্যায়টা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট অধ্যায়ে রয়েছে কিনা মানুষের পরিবার আর সমাজ, এটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে শুরু করব। তাহলে আমাদের জীবিকা আর সম্পদ অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল। তাহলে আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আজ এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।